দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া কণা। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, চাপের মুখে ইইউ, ভারত ও ব্রাজিল। গাজায় ফেরার অধিকার নেই ফিলিস্তিনিদের, মন্তব্য ট্রাম্পের। জিম্মি বিনিময় নিয়ে ধোঁয়াশা এবং ভারতে কুম্ভ মেলার পথে 300 কিলোমিটার যানজট, সড়কেই আটকা পড়েন বহু মানুষ। এবং সড়কেই আটকা পড়েন বহু মানুষ, ভারতে কুম্ভ মেলার পথে 300 কিলোমিটার যানজট। দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিশ্ব বাণিজ্যে ফের শুল্কের ছোবল। এবারে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর 25% শুল্ক আরোপের পরিকল্পনা প্রেসিডেন্ট ট্রাম্পের। রোববার এয়ারফোর্স ওয়ান থেকে দেয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, এবারে ছাড় দেয়া হবে না কোনো দেশকে। এছাড়া এ সপ্তাহেই পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপের ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি। এতে চাপে পড়তে পারে ইইউ, ভারত এবং ব্রাজিল। ট্যারিফ নিয়ে আবারও ঝড়, এবারও যার মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর 25% শুল্কারোপের পরিকল্পনা করেছেন ট্রাম্প। এর আগের মেয়াদে স্টিলে 25 ও অ্যালুমিনিয়ামে 10% শুল্ক আরোপ করেছিলেন তিনি। তবে কানাডা, মেক্সিকো ও ব্রাজিলকে দেয়া হয়েছিল করহীন রপ্তানির সুযোগ। পরে বাইডেনের আমলে ছাড়ের অন্তর্ভুক্ত করা হয় ব্রিটেন, জাপান ও ইউরোপীয় ইউনিয়নকেও। রোববার এয়ারফোর্স ওয়ান থেকে দেয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, এবারে ছাড় দেয়া হবে না কোনো দেশকে। জানান, প্রতিটি রপ্তানিকারক দেশের ওপর বর্তাবে এই শুল্ক। আমি আবারও বলছি, যে কোনো দেশের ক্ষেত্রে বর্তাবে এই শুল্ক। স্টিল, অ্যালুমিনিয়াম যেই পাঠাবে তাদেরকেই দিতে হবে 25% করে শুল্ক। এছাড়া এ সপ্তাহেই পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দেয়া হবে বলেও জানান তিনি। যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপ করেছে, সমপরিমাণ শুল্ক তাদের ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। যারা আমাদের উপর শুল্ক আরোপ করে আসছে, আমরাও তাদের উপর শুল্ক দেব। এই সপ্তাহেই ঘোষণা আসবে, প্রায় মুহূর্তেই কার্যকর করা হবে সেটি। সাধারণত যেসব দেশে রেসিপ্রোকাল ট্যারিফ চাপানো হয়, চাপে পড়ে শুল্ক কমিয়ে দিতে বাধ্য হয় সে দেশগুলো। স্থানীয় গণমাধ্যম বলছে, এতে বড় হুমকিতে পড়বে ইউরোপীয় ইউনিয়ন। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আসা গাড়ির ওপর 10% শুল্ক ধরে রেখেছে ইইউ দেশগুলো। অথচ এই অঞ্চলটি থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া গাড়ির ক্ষেত্রে মাত্র 2.5% শুল্ক নিচ্ছে ওয়াশিংটন। ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ পরিকল্পনা কার্যকর হলে যুক্তরাষ্ট্রেও ইইউ এর সমপরিমাণ অর্থাৎ 10% শুল্ক আরোপ করবে ইইউভুক্ত দেশ থেকে আসা গাড়িতে। মার্কিন গণমাধ্যমের দাবি অনুযায়ী এরই মধ্যে গাড়ির শুল্ক কমিয়ে 2.5% আনার কথা ভাবছে ইইউ। এর আগে যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত শুল্কারোপের জন্য ভারত ও ব্রাজিলের সমালোচনা করেন ট্রাম্প। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। রাশিয়ার সাথে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ইউরোপীয় ইউনিয়নের পাওয়ার গ্রিডে যুক্ত হলো বাল্টিক 3 দেশ, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি কমবে নির্ভরশীলতা, এমনটাই দাবি বাল্টিক দেশগুলোর। এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া বাল্টিক সাগরের উপকূলবর্তী 3 দেশ। প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও সোভিয়েত আমল থেকেই রাশিয়ার বৈদ্যুতিক গ্রিডের সাথে সংযুক্ত ছিল এই দেশগুলো। দীর্ঘ সময় ধরেই চেষ্টা ছিল রাশিয়ার গ্রিডগুলো থেকে বেরিয়ে যাওয়ার। 2014 সালে মস্কোর সামরিক অভিযানে ক্রিমিয়া উপদ্বীপ দখলের পর দেশগুলোর এই ভাবনা আরও গতি পায়। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর জোরে সোরে চলে প্রস্তুতি। নেটোভুক্ত অন্যান্য দেশগুলোর মতো 2022 সাল থেকেই রাশিয়া থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করে দেয় বাল্টিক স্টেটগুলো। এর প্রায় 3 বছর পর আনুষ্ঠানিকভাবে রাশিয়া ও বেলারুশের সাথে দেশ তিনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো, সংযুক্ত করা হলো ইউরোপ মহাদেশীয় গ্রিডের সাথে। এমন সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। Today history is made.
আজ ইতিহাস তৈরি হয়েছে। বাল্টিক দেশগুলোকে আমাদের মহাদেশীয় বিদ্যুৎ গ্রিডের সাথে যুক্ত করেছি। সেই সাথে রাশিয়া ও বেলারুশের সাথে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটা মস্কোর হুমকি আর ব্ল্যাকমেইল থেকে স্বাধীনতা। এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি কমবে নির্ভরশীলতা, দাবি বাল্টিক দেশগুলোর। দারুণ খবর পেলাম। এখন থেকে বাল্টিক বৈদ্যুতিক সিস্টেম ইউরোপের অন্তর্ভুক্ত। সবকিছু সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এর মাধ্যমে লিথুয়ানিয়ার পাশাপাশি লাটভিয়া ও এস্তোনিয়ার দীর্ঘযাত্রার অবসান হলো। রাশিয়ার সঙ্গে বাল্টিক দেশগুলোর শেষ সংযোগ ছিল এই বিদ্যুৎ গ্রিডগুলো। 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। 2004 সালে যোগ দেয় ইউরোপীয় ইউনিয়ন ও নেটোতে। মাসুম রাব্বি, চ্যানেল 24। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সম্মেলনে অংশ নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। সোমবার থেকে শুরু হওয়া 2 দিনের এই সম্মেলনে বিশ্বের প্রায় 100 দেশ থেকে রাষ্ট্রপ্রধান, শীর্ষ সরকারি কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান এবং বিজ্ঞানীরা অংশ নেবেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তার প্রথম বিদেশ সফরে প্যারিস পৌঁছেছেন এবং ফ্রান্স ও ভারতের যৌথ আয়োজনে এই সম্মেলন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সুশাসন, অর্থনৈতিক প্রভাব এবং নৈতিক মানদণ্ড নিয়ে বিশদ আলোচনা হবে। ধারণা করা হচ্ছে আসবে বড় রকম বিনিয়োগের ঘোষণা। আয়োজন ঘিরে জোরদার করা হয়েছে প্যারিসের নিরাপত্তা। যুক্তরাষ্ট্রের গাজা দখলের পরিকল্পনার অধীনে ফিলিস্তিনিদের গাজায় ফিরে যাওয়ার কোনো অধিকার থাকবে না, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। গাজা উপত্যকা কিনে এর মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান। এদিকে ট্রাম্পের এমন পরিকল্পনার নিন্দা জানিয়ে ফের কড়া হুঁশিয়ারি দিয়েছে হামাস। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইসরায়েলি জিম্মিদের ফেরত দেওয়ার প্রক্রিয়াও। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময় করছে উভয় দেশ। গত শনিবার 183 ফিলিস্তিনির বিপরীতে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তাদের ছবি প্রকাশিত হলে তাদের স্বাস্থ্যের অবনতি নিয়ে দেখা দেয় তীব্র সমালোচনা। তাদের কঙ্কালসার চেহারা দেখে হামাসকে দানব আখ্যা দিয়েছেন নেতানিয়াহু। একরোখা আগ্রাসন শুরুর পর থেকে গাজায় খাবার, পানি কিছুই ঢুকতে দেয়নি ইসরায়েল। ক্ষুধা তেষ্টায় খোদ গাজাবাসী যেখানে নাকাল, সেখানে মৃত্যু উপত্যকায় জিম্মিদের রোগা চেহারা নিয়ে হামাস যোদ্ধাদের সমালোচনা করতেও ছাড়েননি ইসরায়েলি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। আমি এটা দেখতে পারছি না। এটা ভয়ানক ছিল। মানুষ কিভাবে অন্যদের সাথে এমন আচরণ করতে পারে? হামাস মানুষ নয়, তারা পশুর মতো। তাদের সাথে কিছু করা সম্ভব নয়। আমি তাদের মুক্তি দেখে খুশি, কিন্তু তাদের শারীরিক অবস্থা দেখে আমি খুব ব্যথিত। ওদের শরীরে কেবল চামড়া আর হাড় ছিল। বোঝাই যাচ্ছে 1.5 বছর ধরে ওরা নরকে ছিল। এটা দেখা খুব কঠিন। জাতিসংঘের ন্যূনতম সাহায্য প্রবেশের অনুমতি ছিল না মৃত্যু উপত্যকায়। হামলা হয়েছে জিম্মিদের ওপরও, সেটি ঢাকতেই যেন দ্বিচারিতায় নেতানিয়াহু সরকার। এদিকে 18 জিম্মির বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রায় 600 ফিলিস্তিনি। অনেকের শরীরে মিলেছে গুরুতর আঘাতের চিহ্ন। আল জাজিরা জানিয়েছে মুক্তির সময় ক্লান্ত ও দুর্বল দেখাচ্ছিল তাদের। মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা অভিযোগ করেন তাদের কেউ হয়েছেন ধর্ষণের শিকার, কারো ওপর চলেছে নির্মম নির্যাতন, তাতে ভেঙে গেছে পাঁজরের হাড়। বন্দীদের সঙ্গে ইসরায়েলি কারারক্ষীদের ভয়ঙ্কর আচরণকে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ আখ্যা দিয়েছে হামাস। ইফশিতা জামান, চ্যানেল 24। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ শহরে মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে দেখা দিয়েছে প্রায় 300 কিলোমিটার যানজট। এতে হাজার হাজার পুণ্যার্থী রাস্তায় আটকা পড়েছেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এখনও হাজার হাজার পুণ্যার্থী কুম্ভ মেলামুখী। অমৃত স্নানের পর মানুষের ভিড় কমে যেতে পারে বলে মনে করা হলেও পরিস্থিতি ঠিক তার উল্টো।
প্রায় ৩০০ কিলোমিটার দীর্ঘ যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। যানজট সামলাতে মধ্যপ্রদেশে বেশ কয়েকটি জেলায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ভিড় সামলাতে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানায় পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লেগে যেতে পারে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল মেট দ্য অ্যাম্বাসেডর শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেন। দূতাবাসের হেড অব চ্যান্সারি আব্দুল্লাল ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেক্সিকোতে বাংলাদেশের রপ্তানি $1 বিলিয়ন উন্নীত করতে তৈরি পোশাক, ওষুধ রপ্তানি বৃদ্ধির পাশাপাশি চামড়াজাত পণ্য, আইটি সেবা এবং কৃষি পণ্যের রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে বলেও জানান মুশফিকুল ফজল আনসারি। অবহেলায় কেউ হজে যেতে না পারলে এর দায় এজেন্সিকে নিতে হবে। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এই হুঁশিয়ারি দিয়েছেন। নির্দেশ দেন তিনি যে সৌদি আরবের হজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে আগামী শুক্রবারের মধ্যে চুক্তি শেষ করার কথা। জানান, এই বছর হজে সঙ্গী হিসেবে নেওয়া যাবে না শিশুদের। হজযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও প্রতি বছরই শেষ মুহূর্তে দেখা যায় নানা অনিয়ম। দোলাচলে থাকতে হয় বহু হজযাত্রীকে। সেসব এড়াতে এবং সৌদি সরকারের নিয়মের মধ্যে হজ পালন করতে শুরু থেকেই তাগাদা দিয়ে আসছে ধর্ম মন্ত্রণালয়। এবছরের হজ ব্যবস্থাপনার অগ্রগতি জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন ধর্ম উপদেষ্টা। গতকালও আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে। উপদেষ্টা বলেন, সৌদি সরকার বেঁধে দেওয়ার সময় অর্থাৎ 14 ফেব্রুয়ারির মধ্যে এজেন্সিগুলোকে অবশ্যই সব ধরনের চুক্তি সম্পন্ন করতে হবে। এজেন্সির কারণে কোনো মুসল্লি হজ পালন করতে না পারলে এর দায় এজেন্সির। হজ সার্ভিস কোম্পানির সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনের বিষয়টি গত বছরের 23 অক্টোবর সৌদি হজ ওমরা মন্ত্রণালয় হতে জানানো হয়। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। তিনি জানান, উমরার ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট ধরতে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করলো দ্বিগুণ, ত্রিগুণ, চতুর্গুণ, এর সাথে কারা জড়িত? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 15 কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। এবছর হজযাত্রীরা শিশুদের আর সঙ্গে নিতে পারবেন না বলে জানান ডক্টর খালিদ হোসেন। তবে কত বছর পর্যন্ত শিশু হিসেবে ধরা হবে সেই সীমা এখনো জানায়নি সৌদি আরব। সৌদি আরবকে আমরা বলেছি, আপনারা এজটা আমাদেরকে জানাই দেন, এখনো জানায় নাই। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এরই সাথে শেষ করছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজন। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও আপনারা দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।